দর্শক, আজকে আমরা ঘুরে দেখব বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহর মাজার ও ৬০ গম্বুজ মসজিদ। এটা খান জাহান আলী মাজার রোড। এই রোড বেয়ে আমরা মাজারের দিকে এগিয়ে যাচ্ছি। এটি খান জাহান আলী মাজারের প্রবেশ গেট। আমি এখন আছি বাগেরহাট জেলার খান জাহান আলী রহমতুল্লাহ আলাহির মাজারে। এই মাজারে প্রবেশ করে অনেক মানুষের সাথে দেখা হলো। অনেকে আসছেন এখানে বাংলাদেশের দূর দূরান্ত থেকে। বিস্তীর্ণ একটি মাজার, বিশাল আকার মাঠ জুড়ে এই মাজারের অবস্থান। মাজারের চারপাশে থাকা প্রতিটি গেট স্থাপত্যের নিদর্শন বহন করে। এই সেই খান জাহান আলী রহমতুল্লাহ আলাহির মাজারের দিঘি, বিশাল আকার দিঘি। এটা পুরো দিঘিটা আপনাদেরকে ঘুরে দেখাবো। বিশাল আকার একটা দিঘি। এই দিঘিতে এক সময় প্রচুর কুমির ছিল, এখন একটা মাত্র কুমির আছে যেটির বয়স ১০০ বছরের কাছাকাছি। এই কুমিরটির ভয়ে কেউ মাঝখানে যায় না, এরকম একটা কথা প্রচার আছে আর কি এখানকার লোকজন যেটি জানালো। যারা মাজারে আসে তারা এখানে স্নান করে মাজারে পবিত্রতা রক্ষা করে। এটা পুকুর ঘাট। এই পুকুর ঘাটে স্নান করে মাজারের প্রবেশ করে লোকজন। এখানে যারা আসেন তারা ধর্মীয় যে অনুশাসন আছেন সেগুলো মেনে চলার জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মেনেই এখানকার লোকজন মাজারে আসেন। প্রতিদিন প্রচুর পরিমাণ মানুষ এই মাজারটি দেখার জন্য আসে। বাগেরহাটের এই হযরত ফিরহাদ খান জাহান আলী রহমতুল্লাহ আলাহির মাজারটি অনেক পবিত্র একটি স্থান। এই স্থানটি দেখার জন্য দেশ বিদেশের অনেক পর্যটক আসেন। দুটো উদ্দেশ্য নিয়ে এখানে আসেন অনেকেই। এই দৃষ্টিনন্দন মাজারটি দেখার জন্য আসেন, আবার কেউ কেউ আসেন এখানে মাজার জিয়ারত করার জন্য আসেন অনেকেই। নানা মানত করে এই কাজটা হলে আমি এই মাজারটা জিয়ারত করব, এই জিয়ারত করার জন্য অনেকে এখানে আসেন আর কি। এবং প্রচার আছে যারা যেটি চায় খান জাহান আলী রহমতুল্লাহ মাজারে সেটি পান, যে কারণে মানুষজন এখানে আসেন। এ কাকা এসেছেন আমরা ফিরোজপুর থেকে মাজার জিয়ারত করার জন্য। কাকা কেন এসেছেন এখানে? আমার শরীর অসুস্থ, কারণ এই কারণে আমি একটু এইখানে মাজার জিয়ারত করার জন্য গোসল করবো। এখানে খান জাহান আলী রহমতুল্লাহ এই মাজারে আপনার কেন মনে হলো যে এখানে আসলে আপনি সুস্থ হবেন? এটা আমি নিজের ইতিহাস। এক ব্যক্তি আমার কইছে যে আপনি যাই একটু ঘুরে আসেন, হ্যাঁ কষ্ট করতেছেন, দেখেন আল্লাহ। দিঘির পাড়ে থাকা কৃষ্ণচূড়া ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে পুরো মাজার জুড়ে। খান জাহান আলী ছিলেন একজন ধর্ম প্রচারক, ইসলাম ধর্মের প্রচারক। বাংলাদেশের বাগেরহাটের এই জেলাতে তিনি স্থানীয় শাসক হিসেবে ছিলেন। 1359 খ্রিস্টাব্দে খান জাহান আলীর জন্ম হয় এবং 1459 খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর এখানে ওনাকে সমাহিত করা হয়। এরপরেই এটিকে মাজার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। খান জাহান আলী দিল্লিতে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আকবর খাঁ, মাতার নাম ছিল আম্বিয়া বিবি। তিনি নাকি কোরআন, হাদিস, সুন্নাহর উপর অনেক বেশি জ্ঞানী ছিলেন। একসময় তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন। এই চাকরির সুবাদে ওনার কর্মদক্ষতা ও নেতৃত্ব গুণ ছিল বেশি, যে কারণে এখানকার বাগেরহাট এলাকায় উনি একজন শাসক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন আর কি। তিনি নাকি সুন্দরবনের কাছে এই বাগেরহাট অঞ্চলে লবণাক্ত পানি পরিবর্তে মিঠা পানির ব্যবস্থা করার লক্ষ্যে সেনাবাহিনীকে ও স্থানীয় জনগণকে নিয়ে এখানে যে দিঘিটি আছে সেটি খনন করেছিলেন।
মানে এরকম নাকি এই এলাকায় 360টি দিঘি এখানে খনন করেছিলেন। এখানকার মানুষ নয়, শুধু সারা দেশের মানুষ এই খান জাহান আলীকে শ্রদ্ধা জানাতে ওনার মাজার জিয়ারত করেন। এবং আমি আগেই বলেছি আপনাদেরকে যে মানত, বিভিন্ন উসিলায় মানত করার জন্য সেখানে আসেন। যা চান সবাই নাকি তাই পান। খান জাহান আলীর কাছে যার যেটি চান সবই যেন পায়, এই বাসনা থেকে সবাই এখানে আসে আর কি। খান জাহান আলী মাজার ঘুরে আমি এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা যাব এখন 7 গম্বুজ মসজিদ দেখার জন্য। এখন চলে আসলাম বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য 7 গম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘর দেখার জন্য। মসজিদ দেখতে টাকা না লাগলেও জাদুঘর দেখতে 30 টাকা টিকিট নিতে হয়। আমি এখন প্রবেশ করেছি বিশ্ব ঐতিহ্যের দৃষ্টিনন্দন ঐতিহ্যবাহী 7 গম্বুজ মসজিদে। এই 7 গম্বুজ মসজিদ ও জাদুঘরের চারপাশ সবুজে মোড়ানো, গাছগাছালিতে ভরা এই মসজিদের পরিবেশ দেখতে অত্যন্ত সুন্দর লাগে। এটি 7 গম্বুজ মসজিদের ভেতর থাকা বাগেরহাট জাদুঘর। এখন জাদুঘরে প্রবেশ করব। জাদুঘরে কখন প্রবেশ করা যায় তার একটি সময়সূচি এখানে নির্ধারিত করা হয়েছে। মূলত এই জাদুঘরে 2001 সাল থেকে 2023 সাল পর্যন্ত খান জাহান আলী রহমতুল্লাহের বসতভিটায় প্রত্নতাত্ত্বিক খননের পর যে জিনিসপত্র উদ্ধার হয়েছিল সেগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে। জাদুঘরে রাখা হয়েছে বাগেরহাটের নিদর্শন বিখ্যাত কালো পাহাড় কুমিরের একটি রেপ্লিকা, যে রেপ্লিকাটি দেখলেই যে কেউ মনে করবে একটি জীবন্ত কুমির। জাদুঘরের দেয়ালে শোভা পাচ্ছে বাগেরহাটে বিভিন্ন মসজিদের ছবি। খনন করে পাওয়া বিভিন্ন পোড়ামাটির তৈজসপত্রের সাথে রাখা হয়েছে 7 গম্বুজ মসজিদের একটি রেপ্লিকাও। জাদুঘর দেখা শেষে এখন আমরা যাচ্ছি অপূর্ব কারুকার্য খচিত বাংলাদেশের বৃহত্তম আয়তনকারের প্রাচীন মসজিদ 7 গম্বুজ মসজিদ দেখার জন্য। 1459 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ হয়েছে বলে প্রচার আছে। বর্তমানে এটি বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত ও বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ও সংরক্ষিত পুরাকীর্তি। মসজিদে প্রবেশ মুখেই 7 গম্বুজ মসজিদের নির্মাণের ঐতিহাসিক যে প্রেক্ষাপটগুলো আছে সেগুলো তুলে ধরা হয়েছে। পাশাপাশি এই মসজিদে কি কি রয়েছে তাও দৃশ্যায়িত করা হয়েছে ভেতরের গেটে। বর্তমানে এটি 7 গম্বুজ মসজিদ নামে পরিচিত হলেও প্রকৃতপক্ষে চতুষ্কোণ ভুজের উপর 4টি গম্বুজ সহ সর্বমোট গম্বুজের সংখ্যা আছে এই মসজিদে 81টি। মসজিদের মধ্যম সারিতে রয়েছে বাংলা চালের অনুরূপ বিশেষ ধরনের 7টি চৌচালা গম্বুজ। ছাদ ও গম্বুজগুলির অধিকাংশ পাথরের নকশাকৃত 7টি খাম্বার দ্বারা সমর্থিত খিলানের উপর নির্মিত বলেই এটিকে 7 গম্বুজ মসজিদ বলা হয়। প্রাচীন ইটের বিরাট বিরাট দেয়াল, পোড়ামাটির ফলকে কেবলা দেওয়াল নির্মিত অপূর্ব নকশাকৃত 10টি মিহরাব বক্ষ কার্নিশ এই মসজিদের অনন্য বৈশিষ্ট্য। স্থাপত্য কৌশলের দিক থেকে লাল পোড়ামাটির উপর লতাপাতার অলঙ্করণে মধ্যযুগীয় স্থাপত্য শিল্পে নির্মিত এই মসজিদ বাংলাদেশের বিশেষ স্থান অধিকার করে আছে। মসজিদের বাম এবং ডান পাশে থাকা 2টি বিশাল আকারের শিরীষ গাছ এই মসজিদের শোভাবর্ধন করেছে। পাশাপাশি মসজিদে যাওয়া লোকজন এই 2টি গাছের নিচে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে।
আপনাদেরকে মসজিদের চারপাশ ঘুরে দেখাবো। এটা সামনের অংশ থেকে আমি এখন ধীরে ধীরে পিছনের দিকে যাচ্ছি। কেন এই 7 গম্বুজ মসজিদ বিশ্বের ঐতিহাসিক নিদর্শন, সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। মসজিদের দেয়ালগুলো দেখলেই বোঝা যায় এগুলো কিভাবে নির্মাণ করা হয়েছে। সবগুলো পোড়ামাটির ইট দিয়ে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের চারপাশে আরেকটি দৃশ্য আমাকে খুবই মুগ্ধ করেছে, সেটা হচ্ছে এই মসজিদের চারপাশে ফোটা ঘাস ফুলগুলো দেখতে অনেক সুন্দর দেখায়। 7 গম্বুজ মসজিদের আমি দেখলাম সামনে একটি গেট আছে, পেছনে একটি গেট আছে, বাম পাশে আরেকটি গেট আছে। পেছনের এই গেটটি মূলত 7 গম্বুজ মসজিদের পেছনে থাকা গোড়া দিঘিতে প্রবেশ গেট। এই গেট দিয়েই গোড়া দিঘিতে প্রবেশ করা যায়। মসজিদের চারপাশে রয়েছে বিশাল আকারের খোলা মাঠ, যেখানে মানুষ নামাজ আদায়ের পর ঘুরতে পারে, বসে আড্ডা দিতে পারে। উত্তর দক্ষিণমুখী এই মসজিদটি 160 ফুট ও ভেতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভেতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। মূলত এই মসজিদের কারণেই ইউনেস্কো 1985 খ্রিস্টাব্দে বাগেরহাট জেলাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। আসলে এক একটা জায়গায় এক একটা নিদর্শন রয়ে যায়। তৎকালীন সময়ে আজকে থেকে 300 বছর 400 বছর আগে যে স্থাপনাগুলো নির্মিত হয়েছে, এগুলো বাংলাদেশকে বিশ্ব দরবারে আরও বেশি তুলে ধরেছে। এই নিদর্শনগুলো আছে বলেই বাংলাদেশের অপরূপ যে সৃষ্টিগুলো, সেগুলো এখনো টিকে আছে। পেছনের গেট দিয়ে গেলেই ঐতিহাসিক ঘোড়াদিঘি দেখা যায়। এই ঘোড়াদিঘি দেখার জন্যও প্রচুর পর্যটক সেখানে আসেন। ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদের পেছনের অংশে এই গোড়াদিঘির অবস্থান। এই গোড়াদিঘি নামকরণের কয়েকটি কারণ হিসেবে ধরা হয়। প্রথমত কারণ হচ্ছে এখানে ঘোড়া নিয়ে যতটুকু দৌড়িয়েছেন খান জাহান আলী, ততটুকু এই দিঘি খনন করা হয়েছে। আবার অনেকে বলেন এই দিঘির চারপাশে সেনাবাহিনীর সদস্যরা ঘোড়দৌড় প্রতিযোগিতা করতে বলেই এটিকে ঘোড়াদিঘি নামকরণ করা হয়েছে। কেউ কেউ বলেন খান জাহান আলী এই দিঘির চারপাশে ঘোড়া নিয়ে ঘুরতে বলে এটিকে ঘোড়াদিঘি বলা হয়েছে। এই 3টে কারণের মধ্যে আসলে কোন কারণে ঘোড়াদিঘি নামকরণ করা হয়েছে সেটি নিশ্চিত করা যায় নাই। 3টি কারণে এখানে মানুষের কাছে প্রচলিত আছে। ঘোড়াদিঘির চারপাশটা এরকম দেখাচ্ছে আমি। খুব সুন্দর পরিবেশ, এখানে অনেক দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে আসেন। অনেক পর্যটক এখানে ঘোড়াদিঘি দেখার জন্য আসেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি পর্যটকদের যে অংশ। আরেকটা বিষয় যদি বলি, এই ঘোড়াদিঘি নাকি বাগেরহাট এলাকায় যে 360টি দিঘি খনন করা হয়েছিল তৎসময়ে, তার মধ্যে প্রথম দিঘি হচ্ছে এই ঘোড়াদিঘি। এখানে চারপাশের পানি লবণাক্ত, তবে এখানে যে ঘোড়াদিঘি এবং আরেকটি যে দিঘি আছে, ওই দুটি দিঘি পানি কিন্তু মিষ্টি পানি, এগুলো অনেকে পানও করেন। তবে কুমির থাকার একটি প্রচলন আছে এই দিঘিতে। আসলে আমি যেটা জানলাম এখানে কোনো কুমির নেই। অনেক মানুষ এখানে উজু করে, মসজিদে নামাজ পড়েন, এই পুকুর উজু করে। এই দিঘির চারপাশে কিন্তু ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এখানে কিছু অস্থায়ীভাবে কিছু দোকান নির্মাণ করা হয়েছে। দোকানগুলোতে প্রচুর পর্যটকরা একটু স্বস্তি থাকার জন্য পানীয় পান করছে বা নানা রকম যার যে ক্রীড়া চেষ্টা মেটাচ্ছে আর কি। প্রচুর পর্যটক আপনাদেরকে দেখাচ্ছে এখানে। পর্যটন মৌসুম আসলে এখানে কী অবস্থা হয় এটা না দেখলে বোঝা যাবে না। এখন যে পরিবেশ সেটা বুঝছি, প্রচুর পর্যটক এখানে আসেন।
এবার দেখাচ্ছি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ওখানে এসেছেন। মসজিদের যে পেছনের অংশ, এই যে এটা কিন্তু মসজিদের পেছনের অংশ, খুবই সুন্দর। যারা খুলনার সুন্দরবন দেখতে যান তারা বাগেরহাটের খানজাহান আলীর মাজার এবং ষাট গম্বুজ মসজিদ দেখা যেন মিস না করেন। সবাইকে ধন্যবাদ।